নমস্কার বন্ধুরা, চ্যাটার্জি ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও আজকে কোনো ভিডিও তো আমি করিনি, আর এখন ভিডিও সেরকম কিছু করতেও পারছি না, কারণ শরীরটা বললাম তো যে ভালোই নেই। এই দেখুন কতগুলো ওষুধ খেতে হবে এখন। এই দেখুন এই একটা এই একটা এই একটা তিনটে, আবার এই একটা। এখন রাত্রেবেলা এতগুলো ওষুধ, সকালবেলাও খেতে হয়, দিনে দুবার করে খেতে বলেছে। এই ওষুধটা শুধু রাত্রেবেলা একবার খাবো, তাও মাথাটা পুরো ভার হয়ে আছে এখনো। জানি না কবে ঠিক হব, যার জন্য কোনো ভিডিও বানাতেও পারছি না, সেরকম কিছু করতে পারছি না। চলুন একটা একটা করে ওষুধ খেয়ে নিই। এই ওষুধ গেলাটাই বড্ড ভয়ের ব্যাপার, খুব মুশকিল। দুটো হলো। আমি যেরকম ওষুধ খেতে পছন্দ করি না, সেরকম আমার ওষুধ। আগে শুধু রাত্রেবেলা এটা একটা করে খেতাম, এখন তার সাথে আরও 3খানা যোগ হয়েছে। বন্ধুরা, কোনটা খেলাম কথা বলতে বলতে আপনাদের সাথে ভুলেই গেলাম। আমার মনে এইটা খেলাম না, এটা খেলাম, দেখেছেন তো, ভুলে গেছি। হ্যাঁ, ওইটাই খেয়েছি, এটা এবার খাই। ওইটা খেলাম আর এটা খেলাম, দুটো খেলাম। তার আগে এটা আমার খাওয়া হয়ে গেছে, এটা আগে খেয়ে নিয়েছিলাম, আপনাদের সাথে ভিডিও করার আগে খেয়ে নিয়েছিলাম। ও, এটা তো খাওয়া হয়ে গেল, এবার এটা খাবো। এই যে এইটা থেকে খুললাম, এবার এটা খাবো। ভালো লাগে না ওষুধ খেতে, না আমার জ্বর এসে যায় গায়েতে। এখনো মাথাটা এখন একটা ঘোর ঘোর মতো আছে। হাঁটতে চলতে গেলে মনে হচ্ছে না পড়ে যাবো, কি জানি কি হবে জানি না। এখন কতদিন এই ওষুধগুলো খেতে হবে, খেয়ে যে কবে আমি পুরোপুরি ঠিক হব সেটাও জানি না। ভালো লাগে বলুন ওষুধ খেতে এরকমভাবে? আবার এটা সব থেকে বড়, এত বড় ওষুধ তো, গোল ট্যাবলেটটা। এই ট্যাবলেটটা তবু একটু ছোট আছে, এটা ছোট আছে, এটাও ছোট আছে, এটাও ছোট, এটা একদম সব থেকে ছোট। সব থেকে বড় এই ট্যাবলেটটা খেতে যেন ভয় লাগে। ছেলেকে খাইয়ে শুয়ে দিয়ে আপনারা সকলে কেমন আছেন? ওষুধটা খাওয়ার পর না যেন কেমন লাগছে, জলটাও যেন তেতো লাগছে, ভালো লাগছে না। এই ওষুধগুলো বন্ধ হলে আমি বাঁচি বাবা। কী হবে বলুন তো, ঠিক হয়ে যাবো তো? ভালোই লাগছে না, চিন্তা হচ্ছে এত। ডাক্তার বলছে টেনশান করবেন না। টেনশান কি আমরা করি বলুন? কিন্তু টেনশান তো এসেই যায়। আমরা বাড়ির মেয়েরা যদি, বাড়ির মেয়ে বউদের, বাড়ির যে আমাদের ওপরেই তো পুরো সংসারের দায়িত্ব থাকে। এবার আমাদের যদি শরীর খারাপ থাকে, আমরা অসুস্থ থাকি, তাহলে কি চলে?
সব কিছুই যেন উল্টোপাল্টা হয়ে যায়, তাই না বলুন? এই ছেলের পড়াশোনা, ছেলের স্কুল, ছেলের সব কিছু, তারপর আমার ওইদিকে আমার নিজস্ব বিজনেস, পার্লারে তো এখন যেতেই পারছি না, কাজই করতে পারছি না। কালকে একটুখানি বিকালবেলা মানে এমনই একটা হেয়ার কাটিং এসেছিলো, হেয়ার কাটিংটা আমি ছাড়া করা মানে সম্ভব হয় না। একটা হেয়ার কাটিং আছে যেগুলো আমি করি, অ্যাডভান্স হেয়ার কাটিংগুলো আমি করি সব। তো আমার ভিডিওতে যারা নতুন এখন আমার ভিডিওটা দেখছেন তারা আমার আগের ভিডিও দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে আমি কীরকমভাবে হেয়ার কাট করি, আমার হাতের কাজ কীরকম, দেখলে বুঝতে পারবেন। তো সেই জন্য এবার অনেক ক্লায়েন্ট আছে যারা আমার কাছে ছাড়া মানে হেয়ার কাট করতে চায় না। এবার যেহেতু এখন বিয়েবাড়ির সিজন চলছে, তো অনেক ক্লায়েন্টই আসছে, তারা বলছে আমরা মানে ম্যামের দিদির কাছে ছাড়া আমরা হেয়ার কাট করবো না। এবার তাদেরকে কি করে বোঝাবো যে আমার শরীরটা খারাপ? এবার এটা কি মানে বসে বসে তো কাজ নয় বলুন, হেয়ার কাট করতে গেলে তো দাঁড়িয়েই করতে হবে। আর দাঁড়িয়ে যদি আমি হেয়ার কাট করতে যাই, আমার মাথা তুলতে হচ্ছে, মাথা নামাতে হচ্ছে, আর তখনই মাথাটা আমার ঘুরছে, শরীরটা খারাপ লাগছে। তো সেই জন্য তো কালকে এমনই একটা ক্লায়েন্ট এসেছিলেন যে তখন আমার স্টাফ আমাকে ফোন করলো, বললো দিদি তোমাকে আসতেই হবে, না হলে হবে না। যাক, এটাও একটা ভাগ্য, এটাও মানে আমার সব থেকে বড় মানে পাওনা যে আমি মানে এই জায়গাটা আমার মানে আমি করতে পেরেছি। আমাকে সবাই পছন্দ করে, আমার কাজকে পছন্দ করে। তো সেই জন্য এটা এটা বলতে পারেন একটা মানে কাজের জায়গায় নিজের ভীষণই খুশির ব্যাপার এটা। খুব ভালো লাগে তখন, নিজের কাছে যেন নিজের খুব আনন্দ লাগে। তো সেই কারণে কালকে একটু কষ্ট করে গেছিলাম, গিয়ে একটুখানি ওই আধ ঘন্টার মতো ছিলাম স্যালনে, গিয়ে একটা হেয়ার কাট করে কোনো রকমে। তো তখন ক্লায়েন্ট বলছে দিদি আপনাকে আবার কষ্ট করে আমি আনালাম, কিন্তু আমারও কিছু করার ছিল না, আমার একটা এমনই একটা বিয়েবাড়ি আছে যে আপনি না মানে আপনার হাতে না হেয়ার কাট করলে হবে না। পুজোর সময় হেয়ার কাট করেছিল, আবার এখন একবার করলো। তো সেই জন্য আমাকে একটু বাধ্য হয়ে যেতেই হয় কোনো সময় হয়েছে। তো ঠিক আছে, কিছু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, তাই না বলুন? এই তো ওষুধগুলো খাচ্ছি, ডাক্তার বলছে চিন্তার কিছু নেই, আপনার প্রেশারটা হাই হয়ে গেছিলো হঠাৎ করে, ওই জন্যই এটা হয়েছিল, ঠিক হয়ে যাবেন, এখন একটু রেস্টে থাকুন কিছুদিন। তো দেখি কবে আবার ঠিক হই, আবার যাব ডক্টরের কাছে। কালকে যাব ডক্টরের কাছে। কালকে ডক্টর কি বলল, আমার প্রেশারটা কীরকম কী আছে সেটা আপনাদেরকে ভিডিও করব, আপনাদেরকে বলবো যে আমি কেমন আছি না আছি, ডাক্তার কি বলল, বা মানে আগের থেকে আমার মানে রিপোর্ট বা এগুলো কীরকম কী আছে সেটা। তো দেখি কালকে যাই, দেখাই। আমাকে তো বলেছিলেন ডাক্তারবাবু যে প্রেশারটা একবার এসে দেখিয়ে যেতে। ডাক্তারবাবু বলেছিলেন সোমবার যাওয়ার জন্য, তো সোমবার আমার যাওয়া হয়নি, শরীরটা ভালো লাগছিল না। তো ডাক্তারবাবুকে ফোন করলাম, বললো ঠিক আছে অসুবিধা নেই, আপনি থার্সডে আসুন। তারপরে তো বললো থার্সডে আসুন, থার্সডে আসলেও হবে, এলে আপনার এটা নিয়ে নেব, রিপোর্ট প্রেশারটা একটু চেক করে নেব। বললাম ঠিক আছে, তাহলে তাই হবে। ওই জন্য যাওয়া হয়নি। দেখুন একটু জোয়ান খেয়ে নিচ্ছি, জোয়ান মুড়ি, যে ওষুধটা খেয়েছি না, মুখটা কীরকম একটা বাজে হয়ে গেছে। তেতো তেতো লাগছে মুখটা, পুরো ভালো লাগছে না। কালকে আবার সকালে উঠতে হবে, ছেলে স্কুল আছে, তো সেই কারণে চলুন এবার গিয়ে শুয়ে পড়ি। ছেলে ঘুমিয়ে পড়েছে, হাজব্যান্ডরাও সব শুয়ে পড়েছে, শ্বশুরমশাইও শুয়ে পড়েছেন।
এখন শুধু আমি বাকি আছি। তো আমি ভাবলাম যে কোনো ভিডিও তো করতে পারছি না সেরকমভাবে, শর্ট ভিডিওগুলো করছি, মানে অল্প অল্প করে ছাড়ছি, সেগুলো তাও আমার আগে সব করা ছিল। এখন কিছু করিনি, সব আগের করা কয়েকটা ছিল সেগুলোই দিয়েছে। লং ভিডিও তো করেইনি কিছু। আর তাই ভাবলাম আজকে একটু করি, না করলে একটা কেমন লাগছে না, ওই জন্য। তো একটা কালকে পার্লারে গেছিলাম, একটা হেয়ার কাট করলাম। আর আর একটা কালকে না কবে একটা যেন 19 তারিখে, 26 তারিখ, সরি 19 তারিখ না, 26 তারিখে একটা মেকআপ করলাম, একটা পার্টি মেকআপ এসেছিলো। তো আগে থেকেই বুক করা ছিল ওটা। এখন হলে হয়তো না করে দিতাম, কিন্তু যেহেতু আগে থেকে বুক করা ছিল সেই জন্য পার্টি মেকআপটা আমাকে করতেই হলো, কারণ ওটা তো অ্যাডভান্স বুকিং নেওয়া থাকে। সেই জন্য পার্টি মেকআপের জন্য আমাকে ওটা করতেই হলো মেকআপটা, কারণ ওটা বুকিং নেওয়া ছিল আর মেকআপটা আমিই করি। তো সেই কারণে ওইটার জন্য রবিবার দিন একটু গেছিলাম, ওই 1 ঘন্টার মতো ছিলাম। আমার স্টাফ সব রেডি করেই রেখেছিল, গিয়ে শুধু আমি মেকআপটা করেছি আর আমার স্টাফ হেয়ার স্টাইল ওগুলো একটু হেল্প করেছে। তারপর আমি একটু করে দিয়েছি, ঠিক মানে একটু টাচ আপ করে দিয়েছি, মানে হেয়ারের সব কিছু বাকিগুলো। তো ক্লায়েন্টের সেরকম কোনো হেয়ার স্টাইল মানে হেভি কিছু ছিল না, কারণ এটা যেহেতু পার্টি মেকআপ ছিল। ব্রাইডাল হলে একটু প্রবলেম হয়ে যেত আমার জন্য, কারণ ওটা তখন একটু সময় সাপেক্ষ ব্যাপার হতো, কারণ প্রচুর অ্যাডভান্স হেয়ার স্টাইল করতে হয় ব্রাইডালদের জন্য। তো পার্টি মেকআপে সেরকম তো হেভি কিছু মেকআপ বা হেভি হেয়ার স্টাইল বা অ্যাডভান্স হেয়ার স্টাইলগুলো থাকে না, ওগুলোতে অতটা অসুবিধা হয় না, ওগুলো তবু হয়ে যায় তাড়াতাড়ি। তো ওই জন্য গেছিলাম। আর যেহেতু আগে থেকে বলা ছিল, বুক করে গেছিলেন উনি, তো সেখানে তো আমাকে যেতেই হবে। বুকিং নেওয়া থাকলে এটাই সমস্যা যে যেভাবেই হোক যেতেই হয়, যতই শরীর খারাপ আমাদের থাকুক না কেন। সবাই দেখুন, সবাই মানে এটা ভাবে যে যাদের পার্লার আছে তাদের বোধহয় কোনো সমস্যাই থাকে না, তারা কি সুন্দর সেজে গুজে সবসময় ফিটফাট হয়ে পার্লারে কাজ করে ওদের কোনো সমস্যা নেই, ওদের কোনো অসুবিধা হয় না, মানে এরকম অনেকের ধারণা। এটা আমারও আগে ছিল, যখন আমি প্রফেশনে ছিলাম না তখনও আমার এই ধারণাটা ছিল। কিন্তু দেখুন, প্রবলেম সবারই প্রত্যেকটা মানুষেরই তো থাকে, তাই না? তো সেরকম আমাদেরও তাই। আমার দেখুন এত শরীর খারাপ, এত আমি ওষুধ খাচ্ছি, আমি উঠে হাঁটতে চলতে কষ্ট হচ্ছে, আমার মাথা ঘুরছে বা এরকম একটা ব্যাপার অবস্থা। কিন্তু দেখুন তারপরেও আমাকে কিন্তু হাসি মুখে সেখানে গিয়ে দাঁড়াতে হয়, ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়, গল্প করতে হয়, এবং আমাকে মানে আমাদের এমনই একটা দেখাতে হয় যে আমি একদম পুরো ফিট অ্যান্ড ফাইন, আমি একদম ঠিক আছি। তো এটাই হচ্ছে প্রফেশন, আমাদের প্রফেশনটাই হচ্ছে এটা। তো এটা আমি শিখেছি মানে আমার টিচারের থেকে। আপনাদের একটা ছোট করে একটা গল্প বলি, যে ছোট করে একটা গল্প বলছি, যে আমার যখন আমি যে মানে যখন আমি শিখেছিলাম, আমি ফার্স্ট একটা দিদির কাছে শিখেছিলাম, ওনার একাডেমি আছে। তো ওনার কাছে শিখেছিলাম যখন, তখন ওনাদের 1 মাস না 2 মাস মানে শেখা হয়ে গেছে। তারপরে মানে ম্যাম আর কি, ম্যামের বাড়িতে ম্যামের ছেলে, ম্যামের মেয়ে, ম্যামের হাজব্যান্ড সকলের পক্স হয়েছে, মানে খুবই বাড়াবাড়ি অবস্থা। তো নিচে ওনার একাডেমি আর ওপরে ওনার বাড়ি। তো আমাদের সেদিন ক্লাস ছিল, মেকআপের ক্লাস ছিল সেদিন আমাদের। তো সেই ক্লাসে ম্যাম এসেছেন। তখন ম্যাম মানে এতটাই সুন্দর সেজে গুজে ফিট, মানে একদম নর্মাল না, মানে যেরকম অন্য দিন থাকেন উনি, যখন ওনার বাড়িতে কোনো প্রবলেম ছিল না
তখনও যেরকম ছিলেন ঠিক সেই দিনকেও সেরকমভাবেই ওনার মানে সব দিক থেকে মানে প্রেজেন্টেশন বলুন, শেখানোর সময় যে সমস্ত যেরকম ওনার অ্যাটিটিউডটা থাকা উচিত, প্রত্যেকটা মানে জিনিস মানে একই লেভেলে ছিল। মানে প্রথম দিন যেটা শিখতে গিয়ে যে লেভেলটা ছিল, ওনার বাড়িতে অত প্রবলেম, ওনার ছেলে মেয়ে হাজব্যান্ডের ওরকম বাড়াবাড়ি পক্স হয়েছে, মানে ওরকম অবস্থা, তার মধ্যে উনি কি মানে সেজে গুজে ফিট হয়ে মানে ফিটফাট হয়ে একদম আমাদের কাছে উনি এসেছেন। হ্যাঁ, তখন আমরা আমরা জানতামই না যে ওনার বাড়িতে এতটা বড় প্রবলেম হয়ে আছে। তখন আমাদের ম্যাম বললেন, একদিন মানে সেদিনকে একটা মেয়ে তার আগের দিন আর কি আমাদের সাথেই আর কি শিখছিল মেয়েটা। তো তার বাড়িতে কিছু প্রবলেম হয়েছিল, তো ম্যামকে না জানিয়ে ও আসেনি হঠাৎ করে। তো ম্যাম তখন বললো যে তুমি তো কী ব্যাপার, তুমি আগের দিন ক্লাসে এলে না, আর আজকে আর সেদিনকেও মানে একটা কীরকমভাবে এসে গেছিলো। আমাদের ক্লাসে গেলেই আমাদেরকে ভীষণভাবে ফিটফাট হয়ে যেতে হতো, মানে ধরুন ভীষণ মানে সেজে গুজে একদম রেডি হয়ে নিজেকে মানে পলিশড হয়ে যেতে হবে ক্লাসে। তো সেদিন ও আসেনি ওইভাবে। আর ওর বাড়িতে কি সমস্যা ছিল বলে সেদিন তার আগের দিন ক্লাসটাও অ্যাটেন্ড মানে করতে পারেনি, ম্যামকে ইনফর্মও করেননি। তো সেই জন্য ম্যাম তখন বলছে, ম্যাম আমার খুব বাড়িতে প্রবলেম, আমার এই হয়েছে ওই হয়েছে তাই হয়েছে, তাই জন্য আজকে আমি কোনো রকমে মানে চুলটা পর্যন্ত আঁচড়াইনি, এরকম অবস্থায় ক্লাসে চলে এসেছে। তো আমাদের প্রফেশনটাই এমন যে আমাদেরকে মানে ফিটফাট হয়ে থাকতেই হয়। কারণ আমি একটা বিউটিশিয়ানিস্ট, আমি একজন হেয়ার স্টাইলিস্ট, আমি একজন মেকআপ আর্টিস্ট। সো আমাকে তো সেরকমভাবেই থাকতে হবে, তাই না? যখন আমি আমার প্রফেশনে থাকবো, তখন আমার প্রফেশনে আমার লেভেলটা ঠিক ওই লেভেলেই মানে ওই রকমভাবেই থাকা উচিত। তো যাই হোক, তো তখন ম্যাম বললেন যে তোমার বাড়িতে এই সামান্য প্রবলেমের জন্য তুমি এই কথাটা বলছো, তাহলে আজকে আমাকে দেখে তোমরা কি কিছু বুঝতে পারছো যে আমি কি প্রবলেমের মধ্যে আছি? তখন আমরা বলছি, ম্যাম আপনার কি প্রবলেম আছে, আপনাকে তো দেখে কিছু মনে হচ্ছে না। বলছে, দেখো তাহলে শোনো, আমার বাড়িতে এই প্রবলেম, আমার বাড়িতে যে রান্না পর্যন্ত আমি করতে পারিনি, সকাল থেকে আমি কিচ্ছু এখনও আমার পেটে পড়েনি, তখন বিকেল 5টা বাজে, ভাবুন। বলছে আমি এখন 3জনের সেবা করে নিজে স্নান টান করে, যেহেতু তোমাদেরকে আমাকে ক্লাস নিতেই হবে, আমি ক্লাসটা তো আর অফ দিতে পারবো না, কারণ আমার সপ্তাহে একটা করে মেকআপের ক্লাস থাকে। তো সেই ক্লাসটা আমি অফ দেওয়া মানে তোমাদের ক্ষতি হবে। তো এই যে ওনার ডেডিকেশন, ওনার এই যে এইরকমভাবে ওর থেকে শেখা এই জিনিসটা, সত্যি মানে প্রত্যেকটা টিচারের থেকেই কিছু না কিছু শেখার থাকে, প্রত্যেকটা মানুষের থেকে শেখার থাকে। তো ওনার থেকে আমি এই জিনিসটা শিখেছি যে যতই সমস্যা থাক না কেন, যাই থাক না কেন, তোমার যে প্রফেশন, তোমার যে কাজের জায়গাটা, সেই জায়গাটাকে কোনো দিন তুমি মানে অবহেলা করতে পারো না। সেখানে তোমার যে প্রেজেন্টেশনটা, সেটা যেন ঠিক থাকে, তাহলে দেখবে তোমাকে কেউ টলাতে পারবে না, কেউ হেলাতে পারবে না, তোমার জায়গা সবসময় তোমারই থাকবে। তো ওনার থেকে আমি সেদিন এই জিনিসটা নিয়েছিলাম। বলে না, মানুষের থেকে যেখান থেকে যেটা পারো ভালোটা নিয়ে নাও সবসময়, আর খারাপ জিনিসটা ছেড়ে দাও, তার থেকে ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করো। তো ওনার থেকে আমি এই জিনিসটা আমি নিয়েছিলাম। তো সেই কারণে ওনার থেকে এই যে একটা মানসিক জোর, মানে মেন্টাল স্ট্রেংথ ওনার কী পরিমাণ হাই, সেটা ওনার সেই দিন দেখে ওনাকে স্ট্রং মানে পুরো মানে হয়ে গেছিলাম। তখন বলেছিলাম যে ম্যাম সত্যি আপনার থেকে অনেক কিছু আজকে শিখলাম, এবং আমার পরবর্তী জীবনে আমি যখন মানে আমার কাজের যখন জায়গায় আমি যখন নিজেকে মানে এই জায়গায় যদি আমি কোনো দিন যেতে পারি, তাহলে আমি নিশ্চয়ই এটা মাথায় রেখে চলবো। বলছে অবশ্যই। তো এইটাই হচ্ছে ব্যাপার। তো এই আমার মানে এত কথা আমি বলতাম না, কিন্তু হঠাৎ করে আমার এই এরকম শরীর খারাপ অবস্থায় আমি যে গেলাম, এমনকি এরকমও হয়েছে জানেন, আমার ছেলের তখন 102 জ্বর, 102 জ্বর। আমার একটা ক্লায়েন্ট এসেছে, এবার ক্লায়েন্ট আমার কাছে ছাড়া কোনো কাজই করবেন না, মানে এমনই অবস্থা। এবার ওনার এতটাই আর্জেন্ট ছিল যে আমি ওনাকে ফেরাতেও পারছি না। এবার উনি বসে আছেন আমার জন্যে, 1 ঘন্টা বসেছিলেন। কিন্তু আমার ছেলের জ্বর মানে জ্বরের ওষুধ দিয়েছি,
জ্বরের ওষুধ দেওয়ার পরে আমার ছেলে বলছে, দিদি আপনি জ্বরের ওষুধটা দিয়ে আসুন, আপনার ছেলের জ্বরটা যতক্ষণ না কমছে আমি ততক্ষণই আমি আপনার স্যালনে বসে আছি, আপনি ছেলেকে জ্বর কমিয়ে আপনি আসুন। ভাবুন তাহলে কি পরিমাণ ভালোবাসা পেলে মানুষ এই জিনিসটা করতে পারে, বা নিজের ডেডিকেশান যদি কাজের প্রতি থাকে তাহলে সব কিছু জয় করা যায়। তো এইটা থেকে আমি মানে ভীষণইভাবে হ্যাপি, এবং আমার কাজের জায়গাতেও আমি ভীষণভাবে হ্যাপি এই কারণে যে সবাই আমাকে এত ভালোবাসা দিয়েছে, এত আমার কাজকে ভালোবেসেছে, আমার কাজকে তাদের ভালো লেগেছে বলেই আজকে কিন্তু এই জিনিসটা আমি পেয়েছি। তো সেই জন্যই বলছি, তো আমার ছেলের জ্বর কমলো, ছেলে তো ছাড়তে চাইছে না, মা তুমি যাবে না, ও তখন অনেকটাই ছোট। তো তখন আমার শাশুড়ি মা ছিলেন, শাশুড়ি মা বললেন যে বাবা মায়ের তো কাজ আছে, মা একটু যাক, মা আবার চলে আসবে। তো ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়ে উনি কিন্তু 1 ঘন্টার ওপর উনি বসেছিলেন আমার জন্য, 1 ঘন্টা কি তারও বেশি হবে, কারণ এখন জ্বরের ওষুধ দিলে বাচ্চাদের জ্বর তাড়াতাড়ি নামতে চায় না, আমার ছেলের তো আরও বেশি। তাহলে ভাবুন যে তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাকে শরীর খারাপ নিয়েও কালকে আমাকে সেজে গুজে যেতে হয়েছে, এবং যেদিন মেকআপের বললাম একটা মেকআপ ছিল মানে 26 তারিখে, সেদিনেও কিন্তু আমি সেইভাবেই নিজেকে প্রেজেন্ট করেছি। উনি কিন্তু, ওনাকে আমি বুঝতেই দিইনি যে আমি সারাদিন এতগুলো ওষুধ খাচ্ছি এবং আমার শরীরটা এতটাই খারাপ। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, অনেক কথা হয়ে গেল, আপনাদের সাথে অনেক বকবক করে নিলাম। পরে যদি দেখি যদি আবার কালকে কালকে, হ্যাঁ কালকে ডাক্তারের কাছে যাব, কি বলে দেখি ডাক্তারবাবু, তারপর আপনাদেরকে জানাবো, ঠিক আছে? কালকে রাত্রেবেলা আবার এই সময় একটা ভিডিও আপনাদেরকে দেবো, দেখবেন। চলুন, অনেক রাত্রি হয়ে গেছে বাবা, 1:45 বেজে গেছে। চলুন, টাটা টাটা, গুড নাইট, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঠাকুরের কাছে প্রার্থনা করুন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, তাড়াতাড়ি ভালো হয়ে যাই। আর আপনারা আমার যারা নতুন আমার চ্যানেলটা দেখছেন বা ভিডিওটা দেখছেন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তাড়াতাড়ি, আর পাশের বেল আইকনটা একটু ক্লিক করে দেবেন, তাহলে আমার সমস্ত ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, চলুন টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলুন।